সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রীষ্মের এই রৌদ্রোজ্জ্বল পরন্ত বিকেলে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা আজকে কথা বলবো এমন একটি টপিক নিয়ে যেটি অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ, এবং সেটি হচ্ছে আত্মহত্যা, কারণ ও প্রতিরোধ। দর্শক, আমরা সকলেই জানি প্রতিনিয়তই এরকম অনেক খবর আমাদেরকে ব্যথাতুর করে তোলে। অনেক তাজা প্রাণ আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নেয়, যেটি আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবেও অবক্ষয়ের একটি কারণ বা প্রমাণিত হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মারাত্মক একটি গুনাহ এবং আত্মহত্যার শাস্তিস্বরূপ জাহান্নামের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা পাই। সুপ্রিয় দর্শক, আত্মহত্যা করে যাতে করে কোনো প্রাণ ঝরে যেতে না হয়, এজন্যই আমাদের আজকের আলোচনার বিষয় আত্মহত্যা, কারণ ও প্রতিরোধ। দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ। আমাদের আজকের অতিথি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার মুনাইম রেজা মুনিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনি ব্যস্ততার মধ্যেও কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আজকে আপনার সাথে মূলত খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সমসাময়িক সময়ের জন্য এবং সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলতে চাই, সেটি হচ্ছে আত্মহত্যা। আমরা প্রতিনিয়তই আমাদের খবরের কাগজে কিংবা সোশ্যাল মিডিয়ায় এরকম খবর পাই, দেশে বিদেশে আত্মহত্যার ঘটনা এখন অহরহ একটা প্রতিদিনের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে আত্মহত্যা বলতে আসলে কি বোঝায়, এবং বর্তমান বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এই আত্মহত্যা করে মৃত্যু হার বা এটার ঘটনার যে ঘটছে, এগুলোর হার বর্তমানে কীরকম? ওকে, ধন্যবাদ আপনাকে। প্যানভিশন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা নিয়ে সাধারণত কথা কম বলা হয়, অথচ এটা আমাদের সবার সাথে অনেক ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এরকম একটা টপিক ঠিক করার জন্য আত্মহত্যার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। আত্মহত্যা বলতে আমরা খুব সহজ করে যদি বলি, তাহলে একজন মানুষ যখন তার মধ্যে নিজেকে মেরে ফেলার বা নিজের ক্ষতি করার বা নিজেকে হত্যা করার একটা চিন্তা প্রবণতা তৈরি হয় এবং সে সেই অনুযায়ী কাজ করে এবং এর ফলে তার যদি মৃত্যু হয়, সেটাকে আমরা সাধারণত আত্মহত্যা বলে থাকি। এবং এটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ সাধারণত না, ব্যক্তির এখানে ইচ্ছে থাকে আর কি, নিজের লাইফটাকে শেষ করে ফেলার। আর আত্মহত্যা আমি বলেছি যে এটা আমাদের সাথে খুবই ভালোভাবে সম্পৃক্ত আর কি, কারণ আপনি হয়তো পত্রিকায় বা সংবাদ মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু ঘটনা দেখেন, কিন্তু আত্মহত্যার কিন্তু আরও অনেক বেশি বিস্তৃত। আমি যদি পৃথিবীব্যাপী কথা বলি, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগুলো নিয়ে বেশ কিছু গবেষণা আছে। তো একটা গবেষণায় দেখা গেছে যে 2021 সালের গবেষণা, তো সেখানে দেখা গেছে যে বছরে প্রায় 7.5 লক্ষ মানুষ আত্মহত্যার মাধ্যমে নিজেদের জীবনকে শেষ করে দেয়। এটা হিউজ একটা নাম্বার। এবং এই আত্মহত্যা বিশেষ করে যেসব দেশগুলো একটু মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত দেশ, সেসব জায়গায় কিন্তু এই আত্মহত্যার মেজরিটি অংশ, প্রায় 1/3, 1/3 এসব দেশগুলোতে ঘটে। বাংলাদেশ তার ব্যতিক্রম না। বাংলাদেশেও আত্মহত্যা নিয়ে বেশ কিছু পরিসংখ্যান আছে। যদি আমি আপনাকে বলি, বাংলাদেশে পুলিশের একটা পরিসংখ্যান আছে, তো সেখানে দেখা গেছে যে পুলিশের কাছে আত্মহত্যার রিপোর্ট হয়েছে এক বছরে প্রায় 15,000, এবং এটাকে যদি প্রতিদিনে ভাগ করে ফেলা হয়, তাহলে দেখা যাচ্ছে যে গড়ে প্রতিদিনে প্রায় 40 জন আত্মহত্যা করছে। এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এবং বৈশ্বিক আরেকটা তথ্য আছে যেটা অনেক বেশি অ্যালার্মিং, যেটাও কি কয়েক বছর আগের, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে, এই যে আমরা যে কয়েক মিনিট ধরে কথা বলছি, এর মধ্যে অনেকজন আত্মহত্যা করে ফেলছে অলরেডি সারা পৃথিবীতে। প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে এবং আত্মহত্যা করে ফেলছে। এটা কয়েক বছর আগের পরিসংখ্যান। আত্মহত্যার ট্রেন্ড এখন বাড়তির দিকে, এই সংখ্যাটা হয়তো এখন আরও বেশি হবে।
আর এই জন্যই প্রাসঙ্গিকভাবে আজকের বিষয়টা আমরা আজকে রেখেছি। আসলে আপনি যথার্থই বলেছেন যে এই বিষয়টা নিয়ে আসলে সেভাবে খুব বেশি আলোচনা হয় না। তো এটাও তো কোনো একটা বিশেষ কারণেই তো একজন মানুষ আত্মহত্যার দিকে যায়। আমরা যদি সঠিকভাবে সেই কারণটাকে বের করতে পারি এবং তাকে যদি সাপোর্ট দিতে পারি, তাহলে হয়তো বা এই ভয়ঙ্কর পথ সে বেছে নেওয়া থেকে ফিরেও আসতে পারে। তো এই প্রেক্ষাপট অনুযায়ী আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই সময়ে যেহেতু আপনি একটা বিশাল সংখ্যা বললেন, এটা আসলে কত জনগুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আত্মহত্যাটা? যে এটা অনেক বেশি জনগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হয়তো আমরা নিজেরা হয়তো ফিল করছি যে আমাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা নাই বা কখনো তৈরি হয় নাই, অথবা আমার আশেপাশে ফ্যামিলিতে হয়তো কেউ আত্মহত্যা সেভাবে করে নাই। সেখান থেকে আমাদের হয়তো মনে হতে পারে যে না, এরকম একটা কাজ মানুষ কিভাবে করে। কিন্তু যে মানুষটা আসলে এরকম একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে, যে মানুষটা নিজের জীবনকে এভাবে শেষ করে দিচ্ছে, তার কাছে কিন্তু বিষয়টা এরকম না। এবং আমাদের নিজেদের মধ্যে অথবা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু যে কোনো সময় যে কোনো কারো এ ধরনের একটা প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। তো আপনি বলছিলেন যে হচ্ছে এটা বেশ কিছু কারণ থাকতে পারে যেগুলোকে আসলে আইডেন্টিফাই করে ফেললে সেখান থেকে ফিরে আনা সম্ভব। তো আসলেই তাই। আত্মহত্যাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটার কোনো সিঙ্গেল কোনো কজ নাই যেটাকে আসলে যেটার ব্যাপারে পদক্ষেপ নিলে এটা বন্ধ হয়ে যাবে। এটা অনেকগুলো বিষয় এখানে জড়িত। ব্যক্তির নিজের সমস্যা, ফ্যামিলি, পরিবার, রাষ্ট্র, সে যেখানে বিলং করে, যেখানে থাকে, সেখানকার এনভায়রনমেন্ট, অনেক কিছু মিলে কিন্তু তার মধ্যে একজন মানুষ যখন আসলে আত্মহত্যা প্রবণতা তার তৈরি হয়। জীবনের শেষ আশাটুকু হারিয়ে ফেলে পৃথিবীতে বেঁচে থাকার, শেষ অবলম্বনটুকু হারিয়ে ফেলে আপাত দৃষ্টি তার কাছে মনে হয়, তখনই তো সে আত্মহত্যা করে। হ্যাঁ, তখনই তাই। দেখেন যে আমরা কিন্তু সবসময় বেঁচে থাকার চেষ্টা করি, মানে আমাদের আমরা আমরা হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাই, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, কিন্তু তারপরেও কিন্তু আমরা সবকিছু করি হচ্ছে বেঁচে থাকার, কিভাবে আমাদের বেঁচে থাকাটা নিশ্চিত হবে সেটাকে কেন্দ্র করে। মানুষ কোটি কোটি টাকা খরচ করে ফেলছে জাস্ট লাইফটাকে সিকিউর করার জন্য। ঠিক সেরকম একটা জায়গায় একটা মানুষ ভাবছে যে তার জীবনের কোনো অর্থ নাই, এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো আগ্রহ তার মধ্যে থাকছে না, সেই সময় কিন্তু সেই ডিসিশনগুলো আসলে নিচ্ছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আত্মহত্যার তো আসলে অনেকগুলো পদ্ধতি আছে যারা আত্মহত্যা করে, মানে আমি জাস্ট জানার জন্যই বলছি যে এরকম পেশেন্ট আমরা যেগুলো পাই, কি কি উপায়ে আসলে মানুষেরা আত্মহত্যা করে বা করছে সচরাচর? আমাদের দেশে এটা এক এক দেশে এক এক রকম। আমাদের দেশগুলোতে সাধারণত আমরা কমনলি ক্লিনিক্যালি যেসব ফেস করি, তার মধ্যে একটা কমন হচ্ছে ওভারডোজ। তারা বিভিন্ন ধরনের ওষুধ বেশি খেয়ে ফেলে, তারপরে কীটনাশক এ ধরনের পদার্থ খেয়ে ফেলে। এর বাইরে আরেকটা কমন পদ্ধতি হচ্ছে হ্যাঙ্গিং, ফ্যানে অথবা অন্য কোথাও হচ্ছে দড়ি অথবা কোনো কিছু পেঁচিয়ে তারা সেখান থেকেও তাদের জীবনটাকে শেষ করে। এই দুটো পদ্ধতি সাধারণত কমনলি আমরা পাই। উঁচু জায়গা থেকে লাফ দিয়ে, হ্যাঁ, সেটাও হয় আর কি। আমি জাস্ট কমন দুটো বললাম, এর বাইরে আরো অনেকগুলো পন্থা পদ্ধতি আছে। কিছু আনকমন ঘটনাও আপনারা দেখেছেন, যান্ত্রিকতার যুগে সেই ঘটনাও আমরা কিছু কিছু আমাদের চোখের সামনে পড়েছে। আমরা বিষয়গুলো বুঝতে পারলাম। আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে নিতে চাচ্ছি আসলে, সেটি হচ্ছে যে আমরা বলেছি যে বিশেষ কিছু কারণ তো আছে একজন যখন আত্মহত্যা করছে, তাহলে আত্মহত্যা করার পিছনে মানসিক বা সামাজিক কোন কোন কারণগুলো আপনার কাছে মনে হয় যেগুলো একজনকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে? ওকে, খুবই চমৎকার প্রশ্ন আর কি। আসলে আমরা আত্মহত্যাকে যদি কমাতে চাই, এটাকে বন্ধ করতে চাই, তাহলে কারণগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আত্মহত্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগেই আত্মহত্যার মেজর অংশগুলো ঘটে থাকে। এই মানসিক রোগের মধ্যে সুনির্দিষ্টভাবে বললে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনে আত্মহত্যার প্রায় 80% অথবা তারও বেশি অংশ ঘটে। এছাড়া মানসিক আরও কিছু রোগ আছে যেখানে মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা তৈরি হতে পারে। এটা গেল মানসিক রোগের অংশ। এর বাইরে আপনি যদি অন্য দিকে খেয়াল করেন, তাহলে বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে, লাইফের বিভিন্ন অ্যাডভার্স মানে খারাপ পরিস্থিতিতে মানুষ আগে থেকে মানসিক রোগ না থাকলেও আত্মহত্যা করে ফেলতে পারে। যেমন একজন দেখালো যে পরীক্ষায় ফেল করেছে, বাবা মা তাকে খুব বকাবকি করছে, দেখালো যে সেই মুহূর্তে বা কিছু পরের মুহূর্তে বা সেই দিনে সে আত্মহত্যা করে ফেলছে। এটা তার আগে থেকে মানসিক রোগ নেই, কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা তাকে খুব বেশি আহত করছে, আঘাত করছে, যেটা হয়তো সে আর মোকাবেলা করতে পারে নাই। এর বাইরেও হচ্ছে কোনো মানুষ যদি ফিজিক্যালি অথবা সেক্সুয়ালি অ্যাসল্টের শিকার হয়, তাহলে সেখান থেকে সে আত্মহত্যার মতো ডিসিশন হঠাৎ করেই নিতে পারে। তো
যদি মানসিক রোগ থাকে সাধারণত এগুলো আগে থেকেই তার বোঝা যায় যে তার মধ্যে এ ধরনের একটা প্রবণতা তৈরি হচ্ছে। আর এর বাইরেও কিছু কিছু হতে পারে যেটা পরিস্থিতির আলোকে হঠাৎ করে সেরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। মোটা দাগে কারণ হচ্ছে এই দুইটা। আর এর বাইরে যদি আপনি কিছু পরোক্ষ কারণ বলেন তাহলে তো আমাদের সামাজিক অস্থিরতা, পরিস্থিতি, রাজনৈতিক আর্থসামাজিক অবস্থা, ইকোনমিক আমাদের হচ্ছে ভালনারেবিলিটি বা ইকোনমিক ভাবে কেউ যদি খুব খারাপ অবস্থার মধ্যে থাকে, এসব বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে আমরা পারে। কিছু তথ্য কিন্তু পাচ্ছি যে পারিবারিক বন্ধনগুলো দুর্বল থাকার কারণে একজন হচ্ছে যে স্বাভাবিক পারিবারিক বন্ধনের বাইরেও কিছু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হওয়ার কারণেও কিন্তু অনেক সময় সমাধানে পৌঁছতে না পেরে ধরনের সমস্যায় কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি আর কি। যেমন ধরেন আপনি একটা বৈবাহিক সম্পর্ক তো মানে খুবই স্ট্যাবল এবং খুবই ভালো একটা সম্পর্ক এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে তার মধ্যে। কিন্তু এখানে যখন পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়, মানুষ যখন হচ্ছে এই সম্পর্কের বাইরে অনৈতিক কার্যক্রমে যেমন পরকীয়া বা এগুলোর সাথে জড়িত হয়, সেটা কিন্তু তার যে পরকীয়াতে যাচ্ছে তার মধ্যে কিন্তু একটা মানসিক চাপ তৈরি করে। আবার তার পার্টনার যখন সে এগুলো জানছে, এটা কিন্তু তার জন্য বিশাল একটা স্ট্রেস। তো সেখান থেকে কিন্তু এই ঘটনাটা তৈরি হতে পারে। মানে আসলে অনেকগুলো বিষয় আপনি যথার্থই বলেছেন যে অনেকগুলো বিষয় এখানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অনেকগুলো ইস্যু এখানে আছে। রাষ্ট্রীয় কোনো ভূমিকা বা কারণ কি আপনি মনে করেন কিনা? আমি মনে করি যে রাষ্ট্রীয় ভূমিকা বা কারণ আছে। যেমন রাষ্ট্রীয় ভূমিকার মধ্যে আমি যদি ক্যাটাগরিক্যালি বলি তাহলে একটা প্রথম কজ আমি বলেছি হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগ একটা মেজর অংশ হচ্ছে আত্মহত্যার কারণ। তাহলে মানসিক রোগের চিকিৎসা ফ্যাসিলিটি তৈরি করা, চিকিৎসা সুবিধা মানুষকে পৌঁছায় দেওয়া, এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র এ জায়গায় যদি ত্রুটি করে তাহলে সেটাকে বন্ধ করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে মানসিক রোগ নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হওয়া, আত্মহত্যা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হওয়া, সেগুলো রাষ্ট্রের একটা বড় অংশের কাজ, সেখানে রাষ্ট্রের ভূমিকা আছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের মানুষের যে সুবিচার পাওয়া, মানুষ যে একটা ভালো এনভায়রনমেন্টে থাকা, মানুষ যে তার কোনো সমস্যা হলে সেটার প্রতিকার পেতে পারে, এগুলো রাষ্ট্রের কাজ। তো রাষ্ট্র যদি এসব ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে রাষ্ট্রের ভূমিকা আছে আত্মহত্যা প্রতিরোধে অংশগ্রহণ করার। এবং রাষ্ট্র যদি এগুলো করতে না পারে, আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে অথবা কোনো চিকিৎসক ব্যক্তিগতভাবে কিন্তু এই জিনিসগুলো করতে পারবে না। এই জন্য রাষ্ট্র অবশ্যই এটার সাথে খুব ভালোভাবে জড়িত। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একজন মানুষ যখন আত্মহত্যা করেই ফেলে তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। আমরা অনেক সময় দেখতে পাই যে আপনি যেটা বলেছেন যে বিষাক্ত পদার্থ খাওয়ার মাধ্যমে সে পেশেন্টরা অনেক সময় সার্ভাইভ করে, কিন্তু সেই লাইফটাও অনেক কষ্টকর হয়। আর ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করা অথবা লাফিয়ে পরে আত্মহত্যা করা, এটা তো মরেই যায় বেশিরভাগ ক্ষেত্রে। আমরা যেটা জানতে চাচ্ছি যে একজন মানুষ আত্মহত্যা প্রবণতা আছে তার ভিতরে, তো কেউ আত্মহত্যা করতে পারে এরকম একজন মানুষের কোনো সতর্ক সংকেত বা আচরণের মধ্যে পরিবর্তন কোনো কিছু লক্ষণীয় বিষয় আছে কিনা? এক্স্যাক্টলি, খুবই চমৎকার একটা প্রশ্ন। এবং আমার মনে হয় যে এটা আমাদের সবারই জানা দরকার যে আসলে কিভাবে আমরা বুঝতে পারি বা আইডেন্টিফাই করতে পারি একটা মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা তৈরি হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে কোনো একটা আত্মহত্যার ঘটনা আসলে অনেকে খুব বিস্ময় প্রকাশ করে যে এই মানুষটা আত্মহত্যা করে ফেললো, বা দেখা যাচ্ছে যে তার সহপাঠীরাও বুঝতে পারে নাই যে তার মধ্যে এরকম একটা পরিবর্তন হচ্ছিল। এটা বুঝতে না পারার কারণ হচ্ছে যে এই যে ডেঞ্জার সাইন বা যে লক্ষণগুলো তার মধ্যে ধীরে ধীরে তৈরি হয়, এগুলোকে হয়তো তারা জানতে পারে নাই, অথবা এগুলো যে লক্ষণ হতে পারে এটা হয়তো তারা সেভাবে বিবেচনা করে নাই। তো লক্ষণগুলো আমি একটু বলি তাহলে সবার জন্য সুবিধা হবে। প্রথম যেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির প্রিভিয়াসলি বা পূর্বের কোনো আত্মহত্যার চেষ্টা, চিন্তা বা প্রচেষ্টা ছিল কিনা, যেগুলোকে আমরা অ্যাটেম্প্ট বলি। বাংলাদেশে একটা গবেষণা আছে, সেখানে দেখা গেছে যে গড়ে 100 জনের প্রায় 3 থেকে 4 জনের লাইফে আত্মহত্যার একটা প্রচেষ্টা থাকে। তাহলে যে মানুষের জীবনে একবার আত্মহত্যার প্রচেষ্টা আছে সেই মানুষ সারা জীবনের জন্য আত্মহত্যার জন্য ঝুঁকি আছে। এর বাইরে আত্মহত্যাগুলো আসে কিভাবে? আত্মহত্যার চিন্তা আসার একবারে প্রথম যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে যে মানুষের মনে হতে থাকে যে লাইফটা মিনিংলেস, অর্থহীন, এই জীবন বোঝা হয়ে গেছে, বেঁচে থাকার চাইতে হয়তো মরে গেলেই ভালো। এটা অনেক সময় প্রকাশ করে ফেলে। আবার অনেক সময় হয় কি যে তারা হয়তো বলে যে হচ্ছে যে আমি যদি গাড়ির নিচে পড়তাম, আমি যদি ঘুমায় আর না উঠতাম, মানে এই যে একটা পরোক্ষভাবে, সে হয়তো সরাসরি বলছে না যে আমি আত্মহত্যা করে ফেলবো, কিন্তু সে এমন সব কথাবার্তা বলছে যেখানে থেকে মনে হতে পারে যে সে তার জীবনের ব্যাপারে হতাশ হয়ে গেছে। তাহলে এটা একটা বড় ধরনের সাইন। 2 নম্বর হচ্ছে যে মানুষ, একটা স্বাভাবিক মানুষ, হঠাৎ করে তার আচরণের পরিবর্তন হচ্ছে, সে একা একা হয়ে যাচ্ছে, সে একটু চুপচাপ হয়ে যাচ্ছে, সে অন্যদের সাথে কথা কম বলছে, মিশছে কম। এটাও কিন্তু আমাদেরকে একটা ডেঞ্জার সাইন হিসেবে নিতে হবে।
তো মোটা দাগে এই কয়েকটা ব্যাপার যদি আমরা মাথায় রাখি, বিশেষ স্ট্রেসের মধ্যে কেউ আছে এই সময়টাতে সে সাপোর্ট তাকে সেটা হতে পারে। যেমন ধরেন একটা স্টুডেন্ট তার পরীক্ষায় ফেল করেছে, অথবা তার রিলেশনশিপে সেখানে ব্রেকআপ বা এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি হয়েছে, তো সেই সময়গুলো কিন্তু তার জন্য ঝুঁকিপূর্ণ। তো আমরা যদি জানতে পারি যে এই মানুষটা এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে তার মধ্যে আত্মহত্যার চিন্তা আছে কিনা সেটার ব্যাপারে খোঁজ নিতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম। অনেক সময় কিছু মানুষ আছে যে কথার ছলে বলে এই পৃথিবীতে বেঁচে থাকবো না, পৃথিবী থেকে চলে যাব, বা আত্মহত্যা করে ফেলবো, এরকম কিছু কথা বলে। এবং পাশে অনেকেই মনে করে যে আত্মহত্যার কথা বললেও সে আসলে করবে না। তো এই যে যদি কেউ এরকম বলতে থাকে অনবরত, এটাকে গুরুত্ব দেওয়া উচিত কিনা, এটা খুবই ভাইটাল, এটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত আর কি। কেন উচিত? কারণ হচ্ছে যে আত্মহত্যার যে ঘটনাগুলো আমরা দেখি, তাদের বড় অংশেরই প্রিভিয়াস আত্মহত্যার কথা, চিন্তা এবং আত্মহত্যার চেষ্টা বা অ্যাটেম্প্ট থাকে। তো মানে এরকম মনে করার কোনো সুযোগ নাই যে সে হয়তো এমনি বলতেছে, সে হয়তো এখন হয়তো সে আত্মহত্যা করে ফেলছে না এখনই, কিন্তু তার মধ্যে যে চিন্তা আছে সেই চিন্তাটা যদি গুরুত্ব না দেওয়া হয়, সেই চিন্তাটার যদি প্রতিকার না করা হয়, তাহলে সেই মানুষের এই চিন্তাটাই কিন্তু একসময় আরও খারাপভাবে আত্মহত্যা হিসেবেই কিন্তু প্রমাণিত হয়ে যেতে পারে। তো এই জন্য কেউ বলছে দেখে যে সে আত্মহত্যা করবে না তা না, বরং সে বলছে এটাই তার আত্মহত্যা করার একটা লক্ষণ হিসেবে গ্রহণ করে তাকে ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যে চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি। জি, অনেক ধন্যবাদ। আমরা বর্তমানে খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মধ্যে, অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও আত্মহত্যার একটা প্রবণতা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। এটার কি কারণ বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা আপনি একবার সঠিক একটা কথা বলেছেন যে আত্মহত্যার প্রবণতা এই বয়সে বেশি, এবং এটা নিয়ে গবেষণা আছে। গবেষণায় দেখা গেছে যে 15 থেকে 29 বছর বয়স যাদের, তাদের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে 3 নম্বরে আছে আত্মহত্যা। তাহলে দেখেন যে আমরা কিন্তু অনেক রোগ নিয়ে কথা বলি যে এই রোগে মারা যাচ্ছে, সেই রোগে মারা যাচ্ছে, কিন্তু একবারে থার্ড পজিশনে আছে কিন্তু আত্মহত্যার কারণে তাদের মৃত্যু। তো এইটা আগেও বেশি ছিল, এবং রিসেন্ট টাইমে কিছু ট্রেন্ড আছে যে ট্রেন্ডে দেখা গেছে যে তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বাড়ছে। এটার সাথে আসলে অনেকগুলো ব্যাপার জড়িত, যেমন ধরেন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের পারস্পরিক হিউম্যান টু হিউম্যান কানেকশনগুলো কমে যাচ্ছে, ফ্যামিলির মধ্যে পারস্পরিক বন্ডিংগুলো কমে যাচ্ছে, ফ্যামিলির প্যারেন্টসের সাথে অথবা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নিজেদের মধ্যে কানেক্টিভিটিগুলো কমে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা আগে যেমন ধরেন আত্মহত্যার একটা বড় অংশ কিন্তু আসে হচ্ছে রিলেশনশিপ স্ট্রেস থেকে। তো রিলেশনশিপের ব্যাপারগুলো এখন আগের চাইতে বেশি ওপেন, এগুলোর সাথে তারা ইনভলভ হচ্ছে বেশি, সেখান থেকে তারা বেশি স্ট্রেসের মধ্যে পড়ছে আগের চাইতে কম্পারেটিভলি বেশি। আগের যেমন মোরাল চিন্তাটা যেরকম ছিল যে রিলেশনশিপ বা এই জিনিসগুলো হয়তো তারা চেষ্টা করতো ফ্যামিলির মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এগুলোর কারণে দূরে থাকার, কিন্তু সেই জায়গাগুলো কিছুটা শিথিল হচ্ছে, সেগুলোর দিকে তারা যাচ্ছে, এবং সেগুলোকে কিভাবে তারা ম্যানেজ করবে হয়তো বুঝে উঠছে না, সেখান থেকে একটা স্ট্রেস তৈরি হচ্ছে। এর বাইরে আরেকটা কারণ হচ্ছে মাদক, এখান থেকেও মানুষের আত্মহত্যা প্রবণতা তৈরি হতে পারে, এগুলো অনেক বেশি অ্যাভেলেবল এখন। সব মিলে মানুষের জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি তরুণ প্রজন্মের মধ্যে চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জটা তাদেরকে জীবনের গুরুত্ব আগের প্রজন্ম যেভাবে দিত এখন তারা অতটা ওইভাবে দিচ্ছে না। এটাও একটা কারণ হতে পারে যাদের আত্মহত্যা প্রবণতাটা বেড়ে যাওয়ার। আরেকটা প্রবলেম, যেটা বড় প্রবলেম আমি মনে করি যে এটা অনেকটা মহামারী টাইপ হয়ে দাঁড়াচ্ছে আর কি, সেটা হচ্ছে যে মানুষের স্ট্রেস কোপিং ক্যাপাসিটি। একটা খারাপ পরিস্থিতিতে পড়লে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার ক্যাপাসিটি, এটা বর্তমান প্রজন্মের মধ্যে কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে কম, এবং তারা এত বেশি প্যারেন্টস দ্বারা প্রোটেক্টেড থাকে যে তাদের নিজেদের কাজ করতে হয় না, তারা নিজেরা একটা খারাপ পরিস্থিতিতে পড়ে না। তো হঠাৎ করে যখন তারা এগুলোর মধ্যে পড়ে তখন তারা নিজেদেরকে কোপ করতে পারে না আর কি। এটা খুবই চমৎকার একটি পয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে অনেক ধন্যবাদ। এই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় অনেকটা নির্ভরশীল হয়ে যাচ্ছি, এবং এখানেও কিন্তু অনেকগুলো ফ্যাক্টর অনেক সময় আসে। অনেকে অনলাইন বুলিংয়ের শিকার হন, অনেক সময় আমাদের এই ভার্চুয়াল জগতের প্রতি আমাদের নির্ভরতা অনেক বেশি বেড়ে যায়। এই সার্বিকভাবে এই জিনিসগুলো কি আত্মহত্যার জন্য কোনোভাবে ঝুঁকি বাড়াতে পারে? এইগুলোর জন্য বর্তমান সময় মডার্ন টাইমে ঝুঁকি শুধু বাড়াতে পারে ব্যাপারটা এরকম অনিশ্চিত না, ঝুঁকি নিশ্চিতভাবে বাড়ায়। জি, যেমন কিভাবে ধরেন হচ্ছে যেমন অনলাইন যে বুলিং, একটা বাচ্চা ধরেন স্কুলে গেছে, সেই স্কুলে তাকে অন্যরা খারাপ কথা বললো বা ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করলো অথবা সেক্সুয়ালি তাকে হচ্ছে বাজে ইঙ্গিত দিল, এটা কিন্তু সবার সামনে দেখা যাচ্ছে যে এই ঘটনার মুখোমুখি হয়েছে।
কিন্তু অনলাইনে দেখেন যে অনলাইনে যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, সে তার ইনবক্সে কি মেসেজ পাচ্ছে, হ্যাঁ, সে কিভাবে তাকে ট্রল করা হচ্ছে, কিভাবে তাকে বুলি করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অন্যদের কাছে একবার টোটাল আননোটিস থেকে যাচ্ছে। তাহলে এই সাফারিংসটা বরং তার আরও বেশি, সে এইটাকে কনস্ট্যান্টলি ফেস করতেছে। এবং যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষকে যে কোনো সময় অনলাইনে বুলি করা সম্ভব, এবং এটার প্রিভিলেন্সও কিন্তু অনেক বেশি। তো এটা যদি কারো হয় এবং কনস্ট্যান্টলি যদি এটা হতে থাকে, তারা যদি এটাকে মোকাবেলা করতে না পারে, তাহলে এখান থেকে তার মধ্যে এই ধরনের প্রবণতা তৈরি হতে পারে ডিপ্রেশন বা আদার সমস্যার মাধ্যমে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা খুব বেশি সময় থাকে, দেখেন সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি খুব ভালো হিসেবে, আমাদের সর্বোচ্চ সবচেয়ে ভালো জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এটা একটা পরোক্ষ কম্প্যারিজনের জন্ম দেয় যে ওর এটা আছে আমার এটা নাই, ও এরকম করছে আমার এটা নাই, ও ফ্যামিলির সাথে ওখানে ঘুরতে গেল আমি গেলাম না, ও এই ড্রেসটা পরতেছে এটা আমার নাই। তো এই কম্প্যারিজনগুলো কনস্ট্যান্টলি কিন্তু না চাইলেও হতে থাকে অটোমেটিক্যালি। তো এই কম্প্যারিজনগুলো মানুষের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, মানুষের নিজের জীবন সম্পর্কে তার যে সেলফ এস্টিম সেটাকে দুর্বল করে ফেলে, এবং সেখান থেকেও কিন্তু তার মধ্যে একটা মানসিক দুর্বলতা তৈরি হতে পারে। অনেক ধন্যবাদ, আপনি আসলে একদম সমাজে বাস্তব চিত্রটাই খুবই সুন্দরভাবে আমাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে কথা বলবো হচ্ছে যে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আত্মহত্যাকে প্রতিরোধ করা, জি, যেসব প্রাণগুলো অকালে ঝরে যাচ্ছে এখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এটা আমাদের উদ্দেশ্য। কারণ আত্মহত্যার ফলাফল তো ইহকালীন জগতেও ভালো নয়, সে তো মরেই যায়, তার পরিবারের জন্য এটা একটা অনেক বড় কষ্টের কারণ হয়ে থাকে, লজ্জারও অনেক ক্ষেত্রে মানে বিভিন্ন বিষয় হয়ে দাঁড়ায় থাকে। আর আমরা আমাদের ধর্মমত অনুযায়ী যে পরকালে তার ফলাফল ভালো হয় না, এবং রাসূল বলেছেন যে 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 প্রক্রিয়া অবলম্বন করে আত্মহত্যা করবে তাকে সেভাবেই জাহান্নামের শাস্তি দেওয়া হবে, ভয়ঙ্কর। তো এই বিষয়গুলো যদি মানুষেরা খেয়াল রাখে তাহলে অনেকে এখান থেকে ফিরে আসতে পারবে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে আমরা কিছু বাস্তবসম্মত পরামর্শ চাই আপনার কাছ থেকে। আপনি যে আত্মহত্যার প্রবণতার লক্ষণগুলো বললেন, কারো ভিতরে যদি এরকম লক্ষণ প্রতীয়মান হয় তাহলে আশপাশের মানুষেরা ঠিক ওই সময়টাতে কি করবেন? আচ্ছা, আশেপাশের মানুষের ওখানে মোটা দাগে দুইটা করণীয় আছে। এক নম্বর কারণ হচ্ছে যে প্রথমে এটা অ্যাকনলেজ করা, যে তার একটা স্ট্রাগল, তার একটা কষ্ট, তার একটা খারাপ লাগার মধ্য দিয়ে সে হয়তো যাচ্ছে। এটাকে কোনোভাবে জাজ না করে জাস্ট নিউট্রালি তার সাথে কথা বলা, এটা নিয়ে তার কাছে জানতে চাওয়া। যদি দেখা যায় যে সে আসলে এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার মধ্যে এরকম নিজের লাইফের ব্যাপারে একটা বিতৃষ্ণা চলে এসেছে, লাইফের অর্থ সে আর খুঁজে পাচ্ছে না, তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে যে তাকে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া। কারণ একমাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ এটাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন যে তার এই যে চিন্তাটা, সেই চিন্তাটা কোন পর্যায়ে আছে, এবং এটাকে কিভাবে ম্যানেজ করা যাবে। কিন্তু এই জায়গাটায় যেটা হয় যে মানুষ আসলে প্রথমত তারা অ্যাকনলেজ করে না, তারা এটাকে আমলেই নিতে চায় না, আর মানসিক ডাক্তারের কাছে যাওয়াটা তো পরের ধাপ, সেই ধাপ তো পৌঁছাতে পারে না তারা অনেকেই। মানসিক ডাক্তারের কাছে যাওয়াটাকে অনেকে মনে করে যে পাগল হয়ে গিয়েছি, এখন পাগলের চিকিৎসা করতে যাচ্ছি। এটা একটা ভুল ধারণা, আপনি আমাদেরকে আগের পর্বে এই কথাটি বলেছেন। আত্মহত্যা কোনো ব্যক্তি যদি করার চেষ্টা করে, আমরা বুঝতে পারি যে উনি আত্মহত্যা করার জন্য অ্যাটেম্প নিচ্ছেন, এই পরিস্থিতিতে তার সঙ্গে কিভাবে কথা বলা উচিত বা তার সঙ্গে অন্য মানুষের আচরণ কিরকম হওয়া উচিত? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এখানে একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে, সেটা আমি আপনার মাধ্যমে দূর করতে চাই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা মনে করি যে কারোর সাথে হয়তো সুইসাইড বা আত্মহত্যা নিয়ে কথা বললে তার মধ্যে থেকে আগে থেকেই যদি আত্মহত্যা প্রবণতা নাও থেকে থাকে, আমার কথা বলার কারণে হয়তো তার মধ্যে আত্মহত্যার চিন্তা নতুন করে চলে আসতে পারে। এই জন্য কিন্তু আমরা অনেক সময় শাই ফিল করি, আমরা অনেক সময় একটু মানে রিজার্ভ থাকি এ ব্যাপারে কথা না বলার জন্য। কিন্তু বেসিক্যালি ঘটনাটা উল্টা। ঘটনা হচ্ছে যে আপনাকে অবশ্যই কথা বলতে হবে, প্রয়োজনে সরাসরি জিজ্ঞেস করতে হবে যে তোমার মধ্যে এই ধরনের কোনো চিন্তা কাজ করছে কিনা, এবং সে যদি বলে যে আমার মধ্যে এই ধরনের চিন্তা কাজ করছে, তাহলে কেন তোমার মধ্যে এরকম চিন্তা আসছে এই কথাটা এভাবে না বলে তোমার কি সমস্যা হচ্ছে, কি বিষয় নিয়ে তোমার খারাপ লাগছে, সেই জিনিসগুলো জানতে চাইতে হবে, জিজ্ঞেস করতে হবে। যেটা আমরা খুব স্বাভাবিকভাবে করে ফেলি যে না তোমার তো এরকম হওয়ার কথা না, তোমার তো সব আছে। সাপোজ ধরেন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার মধ্যে এরকম একটা চিন্তা আসছে, সে যখন কারোর সাথে শেয়ার করলো, সে বলে বসলো যে না তোমার তো এরকম হওয়ার কথা না, তুমি তো নামাজ কালাম পড়ো রেগুলার, তুমি তো ভালো ছেলে, তোমার ভবিষ্যৎ ভালো, তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, তোমার মধ্যে কেন আত্মহত্যার চিন্তা আসবে? এইভাবে যখন অ্যাপ্রোচ নেওয়া হয় তখন কিন্তু সে নিজেকে আরো গোটায় ফেলবে, সে বুঝবে যে এই মানুষের বলে কোনো লাভ নাই, এটা বলা আর একটা পাথর বা কাগজের বলা একই সমান, বরং সে উল্টাভাবে আমার আরো দোষারোপ করতেছে।
দেখেন, একটা মানুষ সে জীবনের অর্থ খুঁজে পাচ্ছে না, সে হতাশ হয়ে গেছে, সেই মানুষটাকেই যখন আবারও তার এই অবস্থার জন্য আরও বেশি প্রেশারাইজ করা হয় যে কেন তোমার এরকম হচ্ছে, নিশ্চয়ই তুমি দায়ী, এত কিছু থাকার পরেও কেন তুমি এরকম ভাববা, এটা বলার অর্থ হচ্ছে যে সে মানুষটা ইচ্ছে করে হয়তো ভাবতেছে এরকম। তো যখন এই অ্যাপ্রোচে বলা হবে তখন সেটা তাকে হেল্প তো করবেই না, বরং তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবে। তাহলে অ্যাপ্রোচটা হতে হবে আমাদের এর অপোজিট, কোনো জাজমেন্ট না করে, তার ব্যাপারে কেন হচ্ছে না হচ্ছে এগুলো না করে, কি হচ্ছে কি অবস্থার মধ্যে দিয়ে সে যাচ্ছে এটা তার সাথে একেবারে নিউট্রাল থেকে তার সাথে কথা বলা, তার কাছ থেকে শুনতে চাওয়া। এর ফলে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে আপনি জানার সুযোগ পাবেন যে তার মধ্যে আসলে চিন্তাটা কোন লেভেলে আছে। অপোজিট ব্যক্তি যার মধ্যে আত্মহত্যার চিন্তা আসে, সেও একটা ভরসা বা আস্থার জায়গা পাবে যে হয়তো এই মানুষটা হয়তো আমাকে হেল্প করতে পারবে, এই মানুষটা হয়তো আমার সাপোর্ট হয়ে দাঁড়াতে পারবে। তারা কিন্তু খড়কুটোর মতো খুঁজতে চায় যে কি ধরে বাঁচা যাবে। হ্যাঁ, তো আপনি সেই খড়কুটো হয়ে যেতে পারেন তার ক্ষেত্রে যদি আপনি তাকে সহানুভূতি নিয়ে একেবারে নিউট্রাল অবস্থা থেকে কোনো ধরনের জাজমেন্ট না করে তার কথা শোনেন। এই কথা শোনাটাই কিন্তু অনেক সময় অনেক মানুষকে এরকম একটা খারাপ বা বাজে পরিণতি থেকে বাঁচিয়ে দিতে পারে। খুবই চমৎকার। আসলে আত্মহত্যার এই প্রতিরোধ করার প্রথম কাজটা মনে হয় তার কাছের যেজন থাকে, যার সঙ্গে সে প্রথম শেয়ার করে, তিনি কিন্তু এখানে তার খুঁটিটা হয়ে থাকতে পারে। এটা নিশ্চয়ই আমাদের দর্শক যারা আজকে দেখছেন তারা এখান থেকে নিশ্চয়ই চমৎকার পরামর্শ পাচ্ছেন আপনার কাছ থেকে। ধর্মীয়, সামাজিক কিংবা পারিবারিক মূল্যবোধ আত্মহত্যা প্রতিরোধ করার জন্য কতটা ভূমিকা রাখতে পারে? আত্মহত্যা প্রতিরোধ করার জন্য ধর্মীয়, পারিবারিক, সামাজিক মূল্যবোধের ভূমিকা অপরিসীম। প্রথম কথা আমি যদি ভাগ ভাগ করে বলি তাহলে ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় মূল্যবোধ একটা প্রমাণিত মূল্যবোধ যেটা মানুষকে আত্মহত্যা থেকে ফিরিয়ে রাখতে পারে। অনেকগুলো গবেষণা আছে এ ধরনের। গবেষণায় দেখা গেছে যে যেসব কমিউনিটি বা যেসব গ্রুপ ধর্ম চর্চা করে তাদের মধ্যে এ ধরনের আত্মহত্যার রেটটা কম। যেমন মুসলিমদের মধ্যে আত্মহত্যার রেট কম কম্পারেটিভলি অন্যদের চাইতে, যারা ধর্মের সাথে কম সম্পৃক্ত থাকে তাদের মধ্যে। কারণ হচ্ছে যে ইসলামে তো সুনির্দিষ্টভাবে আত্মহত্যার পরকালীন শাস্তি এবং এটা যে একটা অগ্রহণযোগ্য ব্যাপার, নিজের জীবনের অধিকার নাই তার নিজের জীবনকে শেষ করে ফেলার, এই জীবনের মালিক আরেকজন, এই ব্যাপারগুলো কিন্তু একবার ক্লিয়ারলি বলা আছে। তো কোনো মানুষের মধ্যে যদি এই চিন্তাটা ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, তাহলে তার মধ্যে আত্মহত্যা প্রবণতা কম থাকবে। ধর্ম পালন তো স্রষ্টার সঙ্গে যখন তার একটা ভালো সম্পর্ক থাকে তখন সেই স্ট্রেস রিলিভ করার কিন্তু একটা জায়গা। এক্স্যাক্টলি, আমি সেই কথাতে আসতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন খারাপ পরিস্থিতিতে পড়লে যেভাবে সেটাকে সামাল দিই সেটাকে আমরা বলি কোপিং। যতগুলো কোপিং মানুষ ব্যবহার করে তার মধ্যে একটা স্ট্রং কোপিং হচ্ছে রিলিজিয়াস কোপিং। যেমন আমার খারাপ লাগছে, আমি হয়তো কেউ হয়তো আমার কথা বুঝতে চাচ্ছে না, সেখানেও কিন্তু আমি সেটা স্রষ্টার সাথে আল্লাহকে আমি বলতে পারি এবং সেখানে আমার একটা প্রত্যাশা থাকে যে আল্লাহ আমাকে এই ব্যাপারে হেল্প করবেন। এই প্রত্যাশা, এই যে বলতে পারা, এটাও মানুষকে মানসিকভাবে শান্তি দিতে পারে। তবে এখানে আরেকটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি বা অনেক সময় একটা ভুল মেসেজ চলে যায়। সেটা হচ্ছে যে মানুষ একটা বিপদে পড়লে, খারাপ অবস্থায় পড়লে সে স্রষ্টার কাছে যাবে, প্রার্থনা করবে, সব কিছু ঠিক আছে, কিন্তু এর পরেও সেই মানুষ কিন্তু অসুস্থ থাকতে পারে। এটা করার পরেও সেই মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা আসতে পারে, চিন্তা আসতে পারে। তো সেটাই কিন্তু এভাবে বলার সুযোগ নাই যে সে হয়তো ধর্ম মানছে না, তার সাথে হয়তো স্রষ্টার কানেকশন ভালো না, এর জন্য হয়তো সেগুলো করছে। তো ধর্ম আমাদেরকে ডেফিনেটলি এই জায়গায় একটা সুরক্ষা দিতে পারে, কিন্তু এটা যেহেতু একটা রোগ, যেমন ডায়াবেটিস একটা রোগ, এটাও এক ধরনের রোগ। এই রোগের কিছু ইন্টারনাল কারণ আছে, ব্রেইনের কিছু পরিবর্তন হয়, সেজন্য এগুলোর পাশাপাশি অবশ্যই আমাদেরকে চিকিৎসার জায়গাটাতেও ভালোভাবে সঠিক পদক্ষেপ নিতে হবে। মানে এরকম বলার সুযোগ নাই যে শুধুমাত্র সে রেগুলার নামাজ পড়লেই তার মধ্যে থেকে আত্মহত্যা প্রবণতা পুরোপুরি চলে যাবে, তা না। এটা যদি সুনির্দিষ্ট একটা রোগের কারণে হয়, তার যদি ডিপ্রেশন হয়, যে ডিপ্রেশনে তার ব্রেনের অলরেডি কিছু পরিবর্তন হয়ে গেছে, তাহলে অবশ্যই তাকে পাশাপাশি চিকিৎসাটা নিতে হবে। আর পারিবারিক এবং সামাজিক, পারিবারিক সামাজিকের মধ্যে আমি শুরুর দিকে বলছিলাম যে হচ্ছে আমাদের পরিবারের যে ইন্টারনাল কমিউনিকেশন, যে যোগাযোগ, সেটা যদি দুর্বল হয়ে যায় তাহলে এই ঘটনাগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো কম। যেমন একটা টার্ম আছে যেটাকে বলে ডিসফাংশনাল ফ্যামিলি। মানে আপনি অনেক ফ্যামিলি পাবেন যে ফ্যামিলির কোন সদস্য কোথায় আছে ফ্যামিলির বাকি সদস্যরা জানে না। সেই ফ্যামিলিতে কেউ বিপদে পড়লে বাকি সদস্যরা সঠিকভাবে তার পাশে পায় না। একজন হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ হয়তো দেখতেই আসতেছে না, বা সবাই হয়তো নিজের মতো করে ব্যস্ত। এইরকম সিচুয়েশন যেসব ফ্যামিলিতে, অথবা আমি এই অনুষ্ঠানের আগে আলাপ করছিলাম যে অনেক ফ্যামিলি আছে
যেসব ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে তারা একসাথে বসে খাওয়া দাওয়া করছে, এটা সময় নাই, অথচ এটা কিন্তু খুবই ভালো একটা মেন্টাল হেলথ প্রোটেক্টর। তারপরে একে অন্যের দুঃখ বোঝা, কষ্ট বোঝা, শেয়ার করা, এই পরিবেশই নাই অনেক জায়গায়। তো ফ্যামিলিগুলোতে যদি এই অবস্থা থাকে, তাহলে সেই ফ্যামিলি তে আত্মহত্যার ঝুঁকি যদি তৈরি হয়, তাহলে সেটা অন্য ফ্যামিলি চাইতে ডেফিনেটলি বেশি থাকবে। সামাজিকভাবে একই অবস্থা, সামাজিক যদি অনাচারগুলো থাকে, সামাজিক বন্ধনগুলো যদি দুর্বল হয়, দেখেন আমরা কিন্তু আমাদের টোটাল লাইফের একটা বড় অংশ কাটাই কিন্তু ফ্যামিলির বাইরে। যেমন আপনি হসপিটালে ডিউটি করেন, এটা আপনার একটা সামাজিক অবস্থা। তো সেখানে যদি আপনি ভালো না থাকেন, সেখানে যদি আপনি সাপোর্ট না পান, তাহলে সেটাও কিন্তু আত্মহত্যার জন্য একটা ভূমিকা রাখবে। জি, অনেক ধন্যবাদ। আত্মহত্যা প্রতিরোধ করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এগুলোর ভূমিকা কীরকম? শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। আমি এটা দুইভাবে বলতে চাই আর কি। এক নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা দুই রকম। একরকম হচ্ছে যে তার প্রতিষ্ঠানে যারা আছে তারা কোনোভাবে মেন্টাল হেলথ ইস্যু বা মানসিক কোনো সমস্যার মধ্যে পড়ছে কিনা, এটার একটা রেগুলার স্ক্রিনিং থাকতে হবে। দুই নম্বর হচ্ছে যে তাদের যদি এরকম অবস্থায় তারা পড়ে, তাহলে তারা সাপোর্ট পাওয়ার জন্য কোথায় যাবে, এই জায়গাটা নিশ্চিত থাকতে হবে। আপনি কি এমন একটা প্রতিষ্ঠানের কথা বলতে পারেন, অ্যান্ড ইভেন হসপিটাল সহ, যেখানে একজন ডাক্তার সে নিজে হচ্ছে ডিপ্রেশনের মধ্যে ভুগলে সে তার হসপিটালের কারো কাছে যেতে পারবে? নাই তো। মেডিকেল কলেজগুলো ছাড়া তো ম্যাক্সিমাম জায়গাতে নাই। স্কুল তো আরো অনেক বড় পরের ব্যাপার। কিন্তু আপনি দেখেন যে যারা আত্মহত্যা করছে আমাদের দেশে এবং সহ সারা পৃথিবীতে, এতে একটা বড় অংশ তো স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগামী স্টুডেন্ট। তো প্রতিষ্ঠানের এখানে ভূমিকাটা হচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করা, একটা রেগুলার ইন্টারভেলে তাদের মেন্টাল হেলথের একটা চেক আপ করা। যেমন আমরা চেক আপ করি হচ্ছে আমাদের ব্লাড সুগার বেড়ে গেছে কিনা, আমাদের হচ্ছে রক্তে চর্বির পরিমাণ বাড়ছে কিনা। একইভাবে আমাদের চেক আপ হতে হবে যে আমরা সাইকোলজিক্যালি ফিট আছি কিনা। যদি না থাকি, তাহলে আমরা কোথায় যাব, সেই সাপোর্ট সিস্টেমটাকে অ্যারেঞ্জ করা, ব্যবস্থা করাটা স্কুলের একটা দায়িত্ব। এটা গেল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার। শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটা ভূমিকা আছে, সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। আপনি দেখেন যে আমাদের কারিকুলামগুলোতে আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমরা পড়েছি হচ্ছে ডায়ালাইসিস কীভাবে করা হয়। সারা সারা পৃথিবীতে ডায়ালাইসিস হয়তো সব মানুষের লাগবেই না, বা ডায়ালাইসিস লাগলে অনেক অ্যাডভান্স স্টেজে যে লাগবে। কিন্তু আমরা তো প্রতিনিয়ত কনস্ট্যান্টলি সবসময় বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতিতে পড়ছি, আমাদেরকে বিভিন্ন ধরনের কষ্টকে সামাল দিতে হচ্ছে, বিভিন্ন বাজে পরিস্থিতিকে মোকাবেলা করতে হচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে সেটাকে ঠিক করতে হচ্ছে। তো এই জিনিসগুলো যদি স্কুল কলেজে একটা সেশন থাকে, স্পেশাল কিছু ক্লাস থাকে, তাহলে এটা স্টুডেন্টকে হেল্প করবে ডেফিনেটলি, এবং এটা একটা বড় ধরনের ভূমিকা রাখবে এই ধরনের খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি বলেছেন যে গণমাধ্যমের ভূমিকাটা খুবই ভাইটাল। কারণ গণমাধ্যম যখন একটা সংবাদ প্রচার করে, সেইটা মানে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। গণমাধ্যম আত্মহত্যা সংবাদকে কিভাবে প্রচার করবে, এটা নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন আছে। আমি যদি খুব মোটা দাগে কয়েকটা কথা বলি, যেমন এক নম্বর হচ্ছে যে আত্মহত্যার এমন কোনো শিরোনাম দেওয়া যাবে না যে শিরোনামটা দেখে মানে মনে হতে, নিউট্রাল একটা শিরোনাম দিতে হবে। শিরোনাম দেখে মনে হতে পারে যে আত্মহত্যার কাজটা করেই সে একটা যৌক্তিক কাজ করেছে আর কি, এরকম করা যাবে না। দুই নম্বর হচ্ছে সংবাদটা দিতে হবে হচ্ছে পেছনের পেজে, ভিতরের পেজে, আকর্ষণীয়ভাবে প্রচার করা যাবে না। তিন নম্বর হচ্ছে যে আত্মহত্যা কি মাধ্যমে কিভাবে করছে, এটার খুব ডিটেলস বর্ণনা দেওয়া যাবে না, একবারে ভিভিড বর্ণনা যে সে হলো এইভাবে করলো, এভাবে বর্ণনা দেওয়া যাবে না। এই নীতিমালাগুলো কিন্তু যদি মানা হয়, তাহলে কিন্তু আত্মহত্যা মানে বন্ধের পেছনে তারাও ভূমিকা রাখতে পারবে গণমাধ্যম। আপনি একটা জিনিস হয়তো খেয়াল করে দেখেছেন যে যখন কোনো একটা সেলিব্রিটি আত্মহত্যা করে, বা এই ধরনের বড় একটা আত্মহত্যার ঘটনা খুব ফলাও করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়, তারপর পরে কিন্তু আত্মহত্যার রেটটা কিছুটা বেড়ে যায়। রাইট। এই যে গণমাধ্যমের কথা আমরা বললাম, এখন আমরা তো আর গণমাধ্যমের নিয়ন্ত্রক না, কিন্তু আমাদের কাছেও কিন্তু একটা মাধ্যম আছে সংবাদ প্রচারের, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং ফেসবুকেও একই নীতিমালা, একই কথা, যে আপনি একটা আত্মহত্যাকে এমনভাবে প্রেজেন্ট করবেন না যেটাতে অন্যরা উৎসাহী হয়ে পড়ে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে পেলাম, চমৎকার কিছু তথ্য আপনার কাছ থেকে পেলাম। আশা করি এই পর্ব যারা দেখবেন আত্মহত্যা প্রতিরোধ করবার জন্য, তারাও যেমন ভূমিকা রাখবেন, তারা নিজেও কখনো অ্যাটেম্প নেবেন না, এবং অন্যদেরকে এখান থেকে ফেরানোর জন্য তারা এখান থেকে রসদ খুঁজে পাবেন ইনশাল্লাহ। দেখতে দেখতে আমাদের সময়ও ফুরিয়ে এসেছে। আমরা শেষ সময়ে প্রাসঙ্গিক দু একটি বিষয় আপনার কাছে জানতে চাই, এবং এই ধরনের সমস্যাগুলো নিয়ে অবশ্যই আমাদেরকে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হয় বা হতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপট বা বৈশ্বিক প্রেক্ষাপটটাও হয়তো বা এরকমই হবে
যে মানুষ এখন পর্যন্ত মানে মানসিক রোগ চিকিৎসকের কাছে যেতে অনেকটা সংকোচ বোধ করে, এটা কি কারণ এবং এই স্টিগমাটা কিভাবে ভাঙা যায়? এটার কারণ হচ্ছে যে, এটার কারণ কিন্তু আমরা আর কি, এই যে ধরেন যে মানুষটা ভুগছে সে না, এটার কারণ হচ্ছে যারা ভুগছে না সুস্থ তারা। একটা সুস্থ মানুষ অসুস্থ মানুষকে সঠিক চিকিৎসা নিতে বাধা প্রদান করছে বিভিন্ন মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার হয়তো অ্যাপ্রোচ অ্যাটিটিউডের মাধ্যমে। একজন ধরেন আপনি ধরেন জিজ্ঞেস করলেন যে ধরেন আপনি দেখছেন যে একটা মানুষ ডাক্তারের কাছে যাচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করলেন সে কোথায় যাচ্ছে, সে বললো যে আমার হার্টের সমস্যা হয়েছে, আমি হার্টের ডাক্তারের কাছে যাচ্ছি। তাহলে আপনার যে অ্যাপ্রোচ হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হবে, সেম বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে যদি সে মানুষটা বলে যে আমি ডিপ্রেস লাগছে, এই জন্য আমি একজন মানসিক রোগের কাছে যাচ্ছি। এই যে নিউট্রালিটি মেনটেন করা, হার্টের অসুখটাকে অসুখ হিসেবে আমরা যেমনভাবে অ্যাকসেপ্ট করি, মানসিক রোগটাকেও রোগ হিসেবে অ্যাকসেপ্ট করা, এটা যখন আমাদের সবার মধ্যে আসবে তখন কিন্তু এই স্টিগমাগুলো কেটে যাবে আর কি। এবং কখন আসবে আমাদের মধ্যে এই জিনিসগুলো? যখন আমরা এটা সম্পর্কে সঠিক তথ্য পাবো, যখন এটা সম্পর্কে আমাদেরকে পড়ানো হবে, আমাদেরকে জানানো হবে, তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যে ওই ধারণাগুলো তৈরি হবে। এবং খুবই আনফর্চুনেট একটা ব্যাপার আমি আপনার সাথে শেয়ার করতে চাই, যেসব ডিপ্রেসড বা অন্যান্য মানসিক রুগী আমাদের কাছে আসেন, তারা কিন্তু আমাদের কাছে আসার আগে অলমোস্ট শতভাগ রুগী অন্য ডাক্তারের কাছেও যান, এবং ম্যাক্সিমাম ডাক্তার তাদের ব্যাপারে সিম্প্যাথেটিক না। ম্যাক্সিমাম ডাক্তার তাদেরকে বলে যে তোমার কিছুই হয় নাই। ইভেন কিছু ডাক্তার এরকমও বলে ফেলে যেটা তার শয়তানি। তাহলে দেখেন যে একটা মানুষ ভেতরে ভেতরে সাফার করছে, বাট সেটাকে তো অ্যাকনোলেজ করাও হচ্ছে না, বরং তাকে উল্টো ব্লেম করা হচ্ছে। ইভেন এটা ডাক্তারদের মধ্যেও প্রিভ্যালেন্ট। তাহলে যেখানে ডাক্তাররা মেডিকেলে পড়াশোনা করার পরেও এটাকে পুরোপুরি বোঝার সুযোগ পাচ্ছেন না, সেখানে সাধারণ মানুষের অবস্থা তাহলে কত দূরে দেখেন। তাহলে এই জন্য খুবই বেশি বেশি করে এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এবং সঠিক তথ্য একেবারে আর্লি এজ থেকেই যেন বাচ্চারা আমাদের পেয়ে বড় হয় সে সুযোগ তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আত্মহত্যার কারণ ও প্রতিরোধ বিষয়ক আজকের এই শিরোনামের আলোচনায় খুবই চমৎকার আলোচনা করবার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শেষ মিনিটে আমাদের দর্শকদের প্রতি আপনার যদি বিশেষ কোনো পরামর্শ থাকে সেটা নেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি। ওকে, সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান দেখেছেন। আমরা কখনোই চাই না যে আপনি আপনার জীবনের ব্যাপারে হতাশ হয়ে পড়েন, আপনি আপনার জীবনকে মূল্যহীন ভাবতে শুরু করেন। কিন্তু আমি জানি যে আমরা যতই এরকম বলি না কেন, আমরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মধ্যে এই চিন্তাগুলো আসতে পারে। তো আপনার মধ্যে যদি কখনো এই চিন্তা আসে, তাহলে আপনি ভাববেন যে আপনার এই চিন্তাকে সহায়তা করার জন্য, আপনাকে এই চিন্তা থেকে তুলে আনার জন্য মানুষ আছে, প্রফেশনাল আছে, চিকিৎসকরা আছে, আপনার আশেপাশেও হয়তো কেউ হয়তো আপনাকে সেভাবে সহানুভূতি দিচ্ছে না, কিন্তু আপনি মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসুন, অথবা আপনি যাকে মনে করছেন যে আপনার কথার ব্যাপারে সহানুভূতিশীল হবে, যে আপনাকে সাপোর্ট দিতে পারবে, তাকে খুলে বলুন, নিজের ভেতরে না রেখে। তাহলে একটা সাপোর্ট আপনি পাবেন, এবং আপনাকে অবশ্যই আপনার জীবনের যে খারাপ অবস্থার মধ্যে আপনি পৌঁছে গেছেন সেই অবস্থা থেকে উঠিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আপনার জন্য শুভকামনা। কখনোই আপনি মনে করবেন না যেটা আপনার দুর্বলতা, আপনি অবশ্যই মনে করবেন যে এটা এক ধরনের অসুখ, অন্যান্য অসুখ হলে যেরকম হয় এটাও এক ধরনের অসুখ, এবং এটা চিকিৎসা আছে, এবং সেই চিকিৎসাটা নেওয়ার ব্যাপারে আপনাকে উদ্যোগী হতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের আজকের এই তথ্যবহুল সুন্দর পরামর্শমূলক এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে। আত্মহত্যা নামক এই ঘৃণার্হ কাজ থেকে আমাদের সমাজ, আমাদের তরুণ তরুণীরা, আমাদের আগামীর ভবিষ্যৎ তারা সকলেই রক্ষা পাবে, সাথে রক্ষা পাবে আমাদের নিকটতম জনেরা, রক্ষা পাবো আমরা সবাই। আসুন আমরা সকলেই সচেতন হই, আত্মহত্যা থেকে আমাদের সমাজকে, আমাদের ব্যক্তিদেরকে, আমরা সবাইকে মুক্ত রাখার জন্য যার যার জায়গা থেকে আমরা ভূমিকা রাখি। দর্শক, মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো আরেকটি বিষয় নিয়ে আবার আলোচনায় যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।